অডিও বুক বা ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা আজকের চতুর্থ পর্ব। শোভন বাথরুমে ঢুকে পড়েছে। বাথরুমের দরজা খোলা, শাওয়ার ফুল স্পিডে ছেড়েছে। ঝড়ের মতো শব্দ হচ্ছে। ইমনের দায়িত্ব ফ্রিজ থেকে খাবার আনা। ইমন যাচ্ছে না, কারণ শোভন যখন বাথরুমে গোসল করে তখন ইমন বাথরুমের আশেপাশে থাকতে খুব পছন্দ করে। শোভনের স্বভাব হচ্ছে গায়ে পানি ঢালতে ঢালতে গান করা। কোনো গানই সে পুরোটা জানে না, 2 লাইন 4 লাইনের গান। এই এক লাইনের রবীন্দ্রসঙ্গীত কুসুমে কুসুমে চরণ চিহ্ন। তারপরেই হিন্দি বাচুপানকে দিন ভুলানা দেনা। ইমনের ধারণা বাংলাদেশে শোভন ভাইয়ার চেয়ে ভালো গানের গলা আর কারণ নেই। শোভন বাথরুম থেকে চেঁচিয়ে বলল, ইমন, তোকে না খাবারের ব্যবস্থা করতে বললাম, তুই দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি। ওই গানটা গাও না। কোনটা? বাকের ভাইয়ের গানটা, হাওয়া মেয়ে উড়তো যায়। কথা ভুলে গেছি। তোকে যা করতে বলছি কর। যদি দেখিস ফ্রিজে কিছু নেই তাহলে কাঁচা ডিম নিয়ে আসবি। কাঁচা ডিম লবণ দিয়ে খেতে মারাত্মক টেস্ট। ইমন তবুও যাচ্ছে না। শোভন ভাইয়া বাকের ভাইয়ের গানের 1 2 লাইন অবশ্যই গাইবে, তারপর সে যাবে। শোভন শীষ দিতে দিতে হাওয়া মেয়ে উড়তা যায় গানটা ধরল। ইমনের রীতিমতো ঈর্ষা হচ্ছে। কাউকে কাউকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে পাঠান কেন? ফ্রিজে অনেক খাবার ছিল। সকালের নাস্তা, খিচুড়ি রাতেই রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। খিচুড়ির সঙ্গে গোস্ত জমে শক্ত হয়ে আছে। দুই ভাই তাই খুব তৃপ্তি করে খেলো। ইমন বলল, তোমরা কি আজ রাতেই চলে যাবে? টোকন হ্যাঁ সূচক মাথা নাড়ল। শোভন বলল, তোর কাছে একটা জিনিস রেখে যাব, কাপড় দিয়ে মোড়া। খবরদার খুলে দেখবি না ভেতরে কি, সাবধানে রাখবি। ইমন বলল, আচ্ছা। ইউনিভার্সিটিতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কী সমস্যা? ইউনিভার্সিটিটা হয়েছে রাজনীতির আখড়া। এ ওকে মারছে, ও তাকে ধমকাচ্ছে। তোকে যদি কেউ কিছু বলে আমাদের বলিস, ভুঁড়ি গালিয়ে পেটের ফোটকা বের করে ফেলবো। ইমন হাসছে। শোভন বিরক্ত গলায় বলল, হাসছিস কেন? ইমন বলল, মানুষের ফোটকা থাকে না, ফোটকা থাকে মাছের। শোভন বলল, নাড়ি বুড়ি এবং ফোটকা একই জিনিস। খাওয়া শেষ করে দুই ভাই রাত 3টার দিকে চলে গেল। বাকি রাতটা ইমনের ঘুম হলো না। তার বারবার মনে হলো সে একটা ভুল করেছে। তারও উচিত ছিল এই দুজনের সঙ্গে চলে যাওয়া। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু টেলিফোনের পাশেই ভুরু কুঁচকে আছে। ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ভুরু মসৃণ হবে। যে টেলিফোন করেছে সে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। মিতুর তাই ধারণা। ইদানিং খুব আজে বাজে কল আসছে। কথাবার্তার ধরন থেকে মনে হয় 9 10-এর ছাত্র। কুৎসিত বাক্য মুখে ঠিকমতো আসছে না। আবার বলার ইচ্ছাও আছে। মিতুর ধারণা 4 5 জনের একটা দল আছে। কুৎসিত কথায় একজন বলে, অন্যরা হাতে মুখ চাপা দিয়ে খিক খিক করে হাসে। যেমন একজন বলল, আচ্ছা আপা, আপনার বুকের সাইজ কত? চারদিকে শুরু হলো খিক খিক হাসি। এ জাতীয় একটা বাক্যেই সারা দিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে। মিতু প্রতিজ্ঞা করেছে সে টেলিফোন ধরবে না। আজ যে টেলিফোন করেছে তার ধৈর্য অসীম। সে বিরক্ত হয়ে লাইন কেটে দিচ্ছে না, ধরেই আছে। কিছুক্ষণ বিরতি নেয়, আবার করে। মৃদু শেষটায় চোখ মুখ কঠিন করে রিসিভার হাতে নিল। ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটি মেয়ে বলল, এটা কি ইমন ভাইয়েদের বাড়ি? মিতু বলল, হ্যাঁ। আপনি কে? আমি ইমনের বড় বোন। আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমন ভাইয়া কি বাসায় আছে? তুমি একটু ধরে থাকো, আমি দেখছি ও আছে কি না। তোমার নাম কি? নবনী। নবনী বললেই সে তোমাকে চিনবে? জি। আচ্ছা, তুমি ধরে থাকো। মিতু ইমনের ঘরে ঢুকলো। ইমন পড়ছিল। মিতুকে দেখে শুধু তাকালো, কিছু বলল না। মিতু বলল, দিনের বেলা দরজা জানালা বন্ধ করে তুই পড়ছিস কিভাবে? অন্ধকারে চোখের 12টা বাজবে। ইমন কিছু বলল না। প্রশ্ন না করলে যে সে জবাব দেয় না। এখনও তাকে কোনো প্রশ্ন করা হয়নি। মিতু বলল, চা খাবি? ইমনের চা খাবার কোনো ইচ্ছে নেই, তবু সে হ্যাঁ সূচক মাথা নাড়ল।
ইমন লক্ষ্য করেছে সে চা খেতে চাইলেই মিতু ট্রেতে করে 2 কাপ চা নিয়ে আসে। ইমনকে 1 কাপ দিয়ে নিজে 1 কাপ নেয়। চা খাবার সময়টা পা দুলিয়ে দুলিয়ে গল্প করে। মিতুর সেই গল্পগুলি হয় খুব মজার। চা খেতে ইচ্ছে না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে ইমন চা খেতে চায়। মিতু আবার এসে টেলিফোন ধরল। হ্যালো নবনী। জি আপা। ইমন তো বাসায় নেই, মনে হয় সেলুনে চুল কাটাতে গেছে। ও আচ্ছা, তাকে কি কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। নবনী নামের একটা মেয়ে টেলিফোন করেছিল, এটা বলবো নাকি কিছুই বলবো না? আচ্ছা বলতে পারেন। আমি কি বলবো, তোমাকে টেলিফোন করতে? জি না, দরকার নেই। তবু সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে, তখন কি নিষেধ করব? জি না, নিষেধ করার দরকার নেই। ও কি তোমার টেলিফোন নাম্বার জানে? আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম। এক কাজ করতে পারো, আমাকে টেলিফোন নাম্বার দিতে পারো। ও যদি আগের নাম্বার ভুলে গিয়ে থাকে, আমি দিতে পারবো। তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আর আমার নিজেরা টেলিফোনে কথা বলতে ভালো লাগে। মাঝে মাঝে আমিও কথা বলতে পারি। আশ্চর্য তো, আপনার সঙ্গে আমার খুব মিল। সামনাসামনি কথা বলতে আমার ভালো লাগে না, টেলিফোনে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি নিশ্চয়ই খুব রূপবতী। একমাত্র রূপবতীদেরই সামনাসামনি কথা বলতে ভালো লাগে না। আপা, আমি খুব রূপবতী না, মোটামুটি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। এবার এসএসসি দেব। ইমনের সঙ্গে পরিচয় হলো কিভাবে? উনি তো আমার স্যার, সপ্তাহে 3 দিন আমাকে অঙ্ক করান। ও আচ্ছা, ইমন আমাদের কিছু বলেনি। স্যারকে ভাইয়া ডাকো? স্যার ডাকতে ভালো লাগে না, এই জন্য ভাইয়া ডাকি। আপা, টেলিফোন নাম্বারটা লিখে রাখুন। আমার এখনই টেলিফোন ছেড়ে দিতে হবে, মা আসবে। আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো, এটা মার খুব অপছন্দ। নবনী টেলিফোন নাম্বার বলল, মিতু লিখে রাখলো না। টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে। পড়াশোনা তেমন মনে থাকে না। মিতুর ধারণা টেলিফোন অপারেটরের চাকরি সে খুব ভালো করবে। মিতু 2 কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকলো। চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তারপর তোর খবর কি? ইমন বলল, ভালো। কেমন ভালো? মোটামুটি না খুব ভালো? ইমন কিছু বলল না। মিতুর সঙ্গে সে খুব বেশি কথাবার্তায় যায় না। মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে। তার সব সময় মনে হয় এই মেয়েটার সামনে যেই দাঁড়ায় তার সব রহস্য ফাঁস হয়ে পড়ে। মিতু কিছু বিশেষ ক্ষমতায় মনের সব কথা বুঝে ফেলে। ইমন সাহেব। হুম। তুই কি প্রাইভেট টিউশনি করিস নাকি? হুম। কাউকে তো কিছু বলিসনি? বলার কি আছে? তাও ঠিক, বলার কি আছে। কত টাকা দেয়? 1,000 টাকা। মাত্র? 1,000 টাকা মাত্র হবে কেন? আমার কাছে তো মাত্র বলেই মনে হচ্ছে। তোর মতো ব্রিলিয়ান্ট একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস, ওরা কি নাস্তা দেয়? হ্যাঁ দেয়। ভালো নাস্তা? ইমন বলল, এত কথা জিজ্ঞেস করছিস কেন? মিতু সেই প্রশ্নের উত্তর না দিয়ে গলা নিচু করে বলল, তোর ছাত্রী দেখতে কেমন? ইমন বলল, দেখতে ভালো। পুতুল পুতুল চেহারা। পুতুল পুতুল চেহারা কি না আমি জানি না। কোন চেহারাকে পুতুল পুতুল চেহারা বলে? আমার দিকে দেখা। আমার চেহারা পুতুল পুতুল না? আমার মধ্যে কোনো মায়া নেই? আমি হচ্ছি কঠিন একটা মেয়ে। মিতুকে এখন সত্যি কঠিন দেখাচ্ছে। ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতুর চেহারার এই হঠাৎ পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না। মিতু নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে গেছে কেন। নবনী নামের একটা মেয়েকে ইমন পড়ায়, এটাই কি রাগের কারণ? এর মধ্যে রাগের কি আছে? ইমন পড়ার খরচ চালানোর জন্যে এটা করতেই পারে, করাটাই স্বাভাবিক। খবরটা গোপন রাখার জন্য কি মিতু রাগ করেছে? তাও তো না, গোপন করা ইমনের স্বভাব। কোনো কিছুই সে বলে না। তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে। ইমন, আজ বিকেলে কি তোর টিউশনি আছে? না। আজ বিকেলে তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি? আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বিয়ের গিফট কিনব। আজ তো যেতে পারবো না। কেন যেতে পারবি না? আজই বিকেলে আমি আমাদের ক্লাসের এক ছেলের কাছে যাব, ওর সঙ্গে কথা আছে। আজ না গিয়ে কাল যাবি? তোর অ্যাপয়েন্টমেন্ট তো আর প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট না যে রদ বদল করা যাবে না। ওর একটা কম্পিউটার আছে, আমি ওর কম্পিউটারে ল্যাবের কাজগুলি দেখি। আরেকদিন দেখবি। একদিন প্র্যাকটিক্যাল না দেখলে কিছু হয় না। আচ্ছা। মিতু উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল, তোর যেতে হবে না। ঘর থেকে বের হবার সময় সে এত দ্রুত বের হলো যে
দরজায় বাড়ি খেয়ে মাথা খুলে গেল। অন্য যে কোনো ছেলে হলে পুরো ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যেত। ইমনের বেলায় তার ব্যতিক্রম হল। সে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসল। বই এসে ঠিক মন বসাতে পারল না। এই বইয়ের ফাঁকি একটা রেজিস্ট্রি চিঠি লুকোনো আছে। চিঠিটা গত সপ্তাহে এসেছে। চিঠির হাতের লেখা অপরিচিত। চিঠির ভাষা অশালীন, কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত। চিঠিটার লেখক মিতু। এই ব্যাপারে সে 100 ভাগ নিশ্চিত। চিঠির একটা লাইন হচ্ছে, জান গো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটো কেন? এই লাইনটাই বলে দিচ্ছে চিঠি মিতুর লেখা। মিতু তাকে কয়েকবার বলেছে, এই তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটিস কেন? তোকে দেখলে মনে হয় হানজ ব্যাক অব নটরডাম। মিতুর উদ্দেশ্য যদি হয় মজা করা, তাহলে সে এই লাইনটি লিখে নিজেকে স্পষ্ট করে তুলল কেন? নাকি মিতু চাচ্ছে চিঠি পড়ে সে যেন পত্রলেখককে তা ধরতে পারে? মাঝে মাঝে ইমনের মনে হয় এই ব্যাপার নিয়ে সে মিতুর সঙ্গে কথা বলে। তারপরে মনে হয় কথা বলে কি হবে। ইমন বইয়ের ভাঁজ থেকে আবার চিঠিটা বের করল। রুল টানা কাগজে মজার একটা চিঠি। আচ্ছা, এমন কি হতে পারে যে এটা তাকে খুব চিন্তা ভাবনা করে লেখা মিতুর প্রথম প্রেমপত্র? এর একটা জবাব পাঠিয়ে দিলে কেমন হয়? রেজিস্ট্রি করা জবাব। সম্বোধন হবে, আমার প্রাণ পাখি বুলবুলি। চিঠিটা হবে অবিকল আগের চিঠির কপি। আগের চিঠিতে যেখানে জান লেখা সেখানে এসে লিখবে জানের স্ত্রীলিঙ্গ জানি। শুধু চিঠির শেষে নামের জায়গায় লিখবে ইতি, হনজ ব্যাক অফ নটরডাম। ছি, এইসব সে কী ভাবছে? ইমন বইয়ে মন দেবার চেষ্টা করল। মন বসছে না। মিতুর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। এই ইচ্ছেটা তার প্রায়ই হয়। মাঝে মাঝে এত প্রবল হয় যে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কয়েকবার সে স্বপ্নে মিতুকে দেখেছে। মানসিকভাবে সে নিশ্চয়ই অসুস্থ, নয়তো এমন স্বপ্ন দেখত না। একটা স্বপ্ন ছিল ভয়াবহ। সে খাটে বসে বই পড়ছে। অনেক রাত। মিতু ঘরে ঢুকে বলল, এই শোন, চোখ বন্ধ কর। ইমন বলল, কেন? মিতু বলল, কেন মানে? আমি ঘুমাবো না? ঘুমালে চোখ বন্ধ করতে হবে কেন? আমি কি শাড়ি পরে ঘুমোতে যাব নাকি? নাইটি পরে ঘুমো। ইমন চোখ বন্ধ করল। এর মধ্যেও পিটপিট করে তাকাল। সত্যি মিতু খুব স্বাভাবিক ভঙ্গিতে শাড়ি খুলে নাইটি পরে বিছানায় উঠে এসে বসল। ঘুমোতে এসো। এত বেশি পড়াশোনা করার দরকার নেই। শেষে আইনস্টাইন হয়ে যাবে। ইমন স্বপ্নের মধ্যেই বুঝতে পারছে মিতু তাকে তুই তুই করে বলছে না। মিতু তার স্ত্রী। স্ত্রীরা স্বামীকে তুই করে বলে না। স্বপ্নটা দেখার পর প্রায় 1 সপ্তাহ ইমন মিতুর দিকে চোখ তুলে তাকাতে পারেনি। তার কাছে মনে হয়েছে মিতুর চোখে চোখ পড়লেই মিতু সব কিছু বুঝে যাবে। একদিন মিতু নিজেই বলল, এই শোন, তুই আমাকে দেখলেই এমন পাশ কাটিয়ে চলে যাস কেন? তোর সমস্যাটা কি? আমাকে তুই ভয় পাস নাকি? ভয় পাবো কেন? ভয় কেন পাবি সেটা তো আমি জানি না। তোর ভাবভঙ্গি দেখে মনে হয় তুই আমাকে ভয় পাস। আর নয়তো তুই আমার প্রেমে পড়েছিস। প্রেমের প্রাথমিক পর্যায়ে ছেলেরা এমন করে। তুই প্রেমে বিশারদও হয়েছিস নাকি? আমি সর্ববিদ্যা বিশারদ। আমার মাছির মতো 30,000 চোখ। ইমন বলল, চোখ বেশি থাকার সমস্যাও আছে। চোখ যত বেশি, ভীষণ তত পুয়োর। প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না। প্রকৃতি যাকে দেবার তাকে উজাড় করেই দেয়, যাকে দেবার না তাকে কিছুই দেয় না। এই জন্যে একজন হয় রবীন্দ্রনাথ, একজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মুকদ্দেস। মিতুর মন সচরাচর খারাপ হয় না, আর খারাপ হলেও তা বোঝা যায় না। আজ মিতুর মন বেশ খারাপ। ইমনের ঘর থেকে বের হয়ে সে প্রথমে ছাদে গেল। বেশিক্ষণ থাকলো না, প্রায় সঙ্গে সঙ্গেই নেমে এলো। তার মন খারাপ কিনা তা বোঝার উপায় হচ্ছে সে রান্নাঘরে কিনা। যদি দেখা যায় সে রান্নাঘরে ঢুকে কোনো একটা রান্না নিয়ে ব্যস্ত, তাহলে বোঝা যাবে তার মন বিশেষ খারাপ। মার ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাবার সময় ফাতেমা খুশি খুশি গলায় ডাকলেন, মিতু শুনে যা। তার খুশির প্রধান কারণ হচ্ছে সুনামগঞ্জ থেকে পাগলা পীর সাহেব এসেছেন। আজ রাতে তিনি থাকবেন, নানান বিষয়ে গুণা গুনবেন। বর্তমানে তিনি ফাতেমার ঘরে আছেন। ফাতেমার সঙ্গে পীর সাহেব ধর্মবোন পাতিয়েছেন। মিতু মার ঘরে উকি দিতেই পীর সাহেব মুখ ভর্তি হাসি দিয়ে বললেন, আম্মাজির মুখ মলিন কেনে? মিতু পীর সাহেবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মার দিকে তাকিয়ে বলল, মা, ডাকছো কেন? ফাতেমা ঝলমলে গলায় বললেন, পীর সাহেবকে দিয়ে তোর বিয়ের গয়নাটা গনিয়ে নে।
কোথায় বিয়ে হবে, কবে হবে সব বলে দেবেন। মিতু বলল, আমার কোথায় বিয়ে হবে কবে হবে আমি জানি, পীর সাহেবকে গুণে বের করতে হবে না। পীর সাহেব মনে হলো মিতুর কথা শুনে মজা পেয়েছেন, খিকখিক করে হাসছেন। পীর সাহেবের বয়স 40-এর মতো, দাড়ি গোঁফ নেই, শার্ট প্যান্ট পরেন, মজার মজার কথা বলেন। তার ভবিষ্যৎ গণার পদ্ধতিটাও একটু ভিন্ন। এক টুকরা সাদা কাগজ নিয়ে নানান চিহ্ন আঁকেন, তারপর সুনামগঞ্জের ভাষায় হাসি মুখে বলেন, দরখাস্ত পেশ করেন। অর্থাৎ কী জানতে চান বলুন। যখন কিছু জানতে চাওয়া হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করেন। সাদা কাগজে আরও কিছু আঁকিবুকি কাটেন, তারপর বলেন, বিসমিল্লা বইল্লা আঙুল ফেলেন। তখন বিসমিল্লা বলে আঁকিবুকি কাটা কাগজে আঙুল ফেলতে হয়। আঙুল ফেলা মাত্র পীর সাহেব হড়বড় করে প্রশ্নের জবাব দিতে থাকেন। মৃদুর ধারণা এই মানুষ পীর ফকির কিছু না, অতি ধুরন্ধর। মানুষের প্রশ্ন থেকেই জবাবটা কী হলে ভালো হয় সেটা আঁচ করে নেয়, সেই দিকেই সে অগ্রসর হয়। মৃত্যুর ধারণা সত্যি হবার সম্ভাবনা আছে। এই মুহূর্তে পীর সাহেব ফাতেমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ফাতেমা বললেন, ভাই আমার ছেলে দুইটা সম্পর্কে বলেন। একজনের নাম শোভন, একজনের নাম টোকন। পীর সাহেব বললেন, ভইন দরখাস্ত পেশ করেন, হাইকোর্টে দরখাস্ত দেন। ফাতেমা বললেন, ওরা আছে কেমন? পীর সাহেব বললেন, ভালো আছে, খুব ভালো আছে। ফাতেমা বললেন, কোনো বিপদে পড়বে না তো? প্রশ্ন থেকে পীর সাহেব বিপদের আঁচ পেলেন। তিনি হাসি মুখে বললেন, বিপদের মধ্যেই তো আছে, নতুন কইরা পড়ব কি? ফাতেমা পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতায় অভিভূত হলেন। বিপদ থেকে উদ্ধারের পথ কি? পীর সাহেব কাগজে আঁকিবুকি কাটতে লাগলেন। ফাতেমাকে দিয়ে তিনি কয়েকবার তর্জনী দিয়ে কাগজ ছোঁয়ালেন। প্রতিবারই তার মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হলো, যেন জবাবটা পাচ্ছেন। মাথার মধ্যে চাপ পড়তেছে, গো ভইন, চা খাবো, চা খাওয়ানোর পর আরেকবার চেষ্টা করে দেখব। এ বাড়িতে পাগলা পীর সাহেব পেলে সবচেয়ে উত্তেজিত অবস্থায় যে থাকে তার নাম সুপ্রভা। সে সারাক্ষণ পীর সাহেবের সঙ্গেই থাকে। পীর সাহেবকে ডাকে পীর মামা। আজ সুপ্রভার দেখা পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে ফিরে সে আতঙ্কে অস্থির হয়ে আছে, তার কিছুই ভালো লাগছে না। স্কুল থেকে ফিরে সে ভাত খায়, ভাত খেতে পারেনি। খাবার নাড়াচাড়া করে রেখে দিয়েছে, কারণ সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। এই বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পাবে তা জানে না। দোয়া ইউনুস ক্রমাগত পড়তে থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। দোয়া ইউনুস সে ক্রমাগত পড়ে যাচ্ছে, বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখছে না। স্কুলে সে তার গলার চেনটা হারিয়ে ফেলেছে। এক ভরি সোনার চেন সুরাইয়া তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না পরে স্কুলে যাওয়া এমনিতে নিষেধ। আজ ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেই উপলক্ষে কিছু সাজগোজ করার অনুমতি ছিল। এই অনুমতি কাল হয়েছে। চেইন যে হারিয়েছে এটা সে টের পেয়েছে স্কুল থেকে আসার পর। স্কুলে থাকার সময় টের পাওয়া গেলে মাঠে, যেখানে সবাই মেয়েরা মিলে দৌড়াদৌড়ি করছিল, সেখানে খোঁজা যেত। সুপ্রভাত দোয়া পড়েই যাচ্ছে। দোয়া যদি কবুল হয় তাহলে জিনিসটা কীভাবে পাওয়া যাবে সে বুঝতে পারছেন। হঠাৎ দেখা যাবে হারানো চেইন তার গলায় দুলছে, নাকি হঠাৎ স্কুলের দারোয়ান চাচা বাসে উপস্থিত হয়ে বলবে, আপা বনি আপনার চেইন পাওয়া গেছে। সমস্যা হচ্ছে স্কুলের দারোয়ান তো তার বাসার ঠিকানা জানে না। জামিলুর রহমান লক্ষ্য করলেন সুপ্রভা সিঁড়িঘরের অন্ধকারে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি কাছে এগিয়ে গেলেন, গম্ভীর গলায় বললেন, কাঁদছিস কেন? সুপ্রভা জবাব না দিয়ে ছুটে এসে তার বড় মামাকে জড়িয়ে ধরল। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কান্না বন্ধ করে বল, সমস্যাটা কি? মা বকা দিয়েছে? না। তাহলে হয়েছেটা কি? সুপ্রভা ফুপাতে ফুপাতে তার সমস্যার কথা বলল। জামিলুর রহমান বললেন, কাপড় বদলে চল আমার সঙ্গে। কোথায় যাব? চল দেখি সমস্যার সমাধান করা যায় কি। কেঁদে তো তুই আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছিস, কান্না বন্ধ কর। জামিলুর রহমানের মতো কৃপণ মানুষ সুপ্রভাকে নিয়ে অনেক দোকান ঘুরে ঠিক আগের চেনের মতো দেখতে একটা চেন কিনে দিল। সুপ্রভা বলল, মামা এটা তো বেশি চকচক করছে। মা যদি বুঝে ফেলে? বুঝবে না, তোর মা খুঁটি আজকাল কিছুই দেখে না। মামা একটা কাজ করলে কেমন হয়, চেইনটা নিয়ে তেঁতুল দিয়ে ধোয়া শুরু করি, মার সামনে ধুই। মা বুঝবে যে ধোয়ার জন্যে পরিষ্কার হয়েছে। বুদ্ধিটা খারাপ না? মামা কোক খাবো। কোক ফোক না, আজে বাজে জিনিস খেয়ে শরীর নষ্ট। কোকের একটা ক্যান জামিলুর রহমান কিনে দিলেন। কোক খেতে খেতে সুপ্রভা ফিরছে, হড়বড় করে অনবরত কথা বলছে। বড় মায়া লাগছে জামিলুর রহমান সাহেবের। জামিলুর রহমান সাহেব 10টার আগেই অফিসে চলে আসেন। অফিসের কর্মচারীদের 10টার সময় আসার কথা,
ওরা তা করে কিনা সেটাই তার দেখার উদ্দেশ্য। মালিক 10টার আগেই চলে আসেন। কর্মচারীদের এই বোধটা মাথায় থাকলে তারাও সকাল সকাল আসবে। ঘটনা সেরকম ঘটে না। সবাই সবার ইচ্ছে মতো হেলতে দুলতে এসে উপস্থিত হয়। কেউ 10:30টায়, কেউ 11টায় এসেই চায়ের অর্ডার, যেন অফিসে এসেছে চা খেতে। 12টা বাজতেই অফিসের পিয়ন শামসু মিয়া বের হয়ে যায় সিঙাড়া আনতে। রাস্তার মোড়ে বিসমিল্লা রেস্টুরেন্টে সিঙাড়া ভাজা হয়। শামসু মিয়া গরম সিঙাড়া নিয়ে আসে। জামিলুর রহমান সাহেবের ধারণা ছিল সিঙাড়া তারা নিজের টাকায় কিনে এনে খায়। কিছুদিন হলো জেনেছে ঘটনা তা না। খরচ যায় অফিস থেকে। ক্যাশিয়ার বিনয়বাবু সিঙাড়ার দাম অফিস খরচে ঢুকিয়ে দিচ্ছেন। অফিসের হিসাবপত্র জামিলুর রহমান সাহেব খুব খুঁটিয়ে দেখেন না। হিসাবপত্র ঠিক থাকলেই হলো। তিনি দেখেন ব্যাংকে জমা টাকার হিসাব। মাঝে মাঝে ক্যাশিয়ার বিনয়বাবু যখন বলেন, স্যার পেটি ক্যাশে টাকা নেই, তখন চোখে চশমা দিয়ে পেটি ক্যাশের বইয়ে চোখ বুলিয়ে যান। তার প্রায় মনে হয় মাসে মাসে 9,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এমন একটা অফিস না হলেও তার চলতো। হিসাব নিকাশ যা আছে নিজেই করতে পারতেন। যোগ এবং বিয়োগ অঙ্ক, যোগ বিয়োগ এমন কিছু জটিল অঙ্ক না। তার জন্যে মাইনে দিয়ে ক্যাশিয়ার পোষার দরকার কি? অফিস ম্যানেজার, ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট, সাইকেল পিয়ন, সাধারণ পিয়ন সবই বাহুল্য। লাভের গুড় এরাই চেটেপুটে খেয়ে ফেলছে। শুধু গুড় খেয়েই তৃপ্ত না, বেলা 12টায় সময় বিসমিল্লা রেস্টুরেন্টের সিঙাড়াও খাচ্ছে। আজ অফিসে আসতে জামিলুর রহমান সাহেবের বেশ দেরি হলো। পাগলা ইটের ভাটা দেওয়ার একটা পরিকল্পনা তার আছে। ঢাকা শহরের লোকজন পাগলের মতো বাড়িঘর বানাচ্ছে। যত একতলা বাড়ি আছে সব ভেঙে রাতারাতি সেখানে 10তলা বড়তলা অ্যাপার্টমেন্ট হাউস হচ্ছে। ইটের দাম বাড়ছে হু হু করে। ইটের ভাটিগুলি ইট সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না। ব্যবসার এই লাইনটা ধরা দরকার। এসব ব্যাপারে কারোর সঙ্গে যে পরামর্শ করবেন তার সে উপায় নেই। বুদ্ধিদাতা কাছের মানুষ তার কেউই নেই। ফাতেমার সঙ্গে ব্যবসা সম্পর্কে কোনো কথা তার কখনোই হয়নি। ফাতেমা রাতে ঘুমোতে যাবার সময় স্বামীর সঙ্গে যেসব গল্প করেন তার বেশিরভাগই রোগ ব্যাধি সম্পর্কে। শরীর ম্যাজ ম্যাজ করছে, হজম হচ্ছে না, চোখ ব্যথা হচ্ছে, রোদে তাকালে চোখ জ্বালা করে, চশমা নিতে হবে, এইসব। জামিলুর রহমান শুনে যান। হুঁ হাঁ করতে করতে একসময় ঘুমিয়ে পড়েন। ছেলে মেয়ে কারোর সঙ্গেই তার কথাবার্তা হয় না। এরা যখন ছোট ছিল তখন তিনি ছিলেন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। একা মানুষের জন্য এত বড় ব্যবসা দাঁড় করানো ভয়াবহ ব্যাপার। তিনি সেই ভয়াবহ কাণ্ডটা শান্তভাবে করেছেন। তা করতে গিয়ে সংসার থেকে দূরে সরে যেতে হয়েছে। মিতু, টোকন, শোভন এদের সঙ্গে দিনের পর দিন দেখাই হয়নি। বাসায় যখন ফিরেছেন তখন গভীর রাত, বাচ্চারা সবাই ঘুমিয়ে। তিনি ঘুম থেকে উঠে দেখেছেন বাচ্চারা স্কুলে। আজ তাদের সঙ্গে তার দূরত্ব অসীম। মিতু হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে, তিনি বারান্দায় চেয়ার পেতে বসেছেন। মিতু তাকে দেখবে কিন্তু কিছু বলবে না। একবার এরকম তিনি বারান্দায় বসেছিলেন, অপেক্ষা করছেন ম্যানেজারের জন্য। ম্যানেজার এসে তাকে নিয়ে যাবে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। মিতু 1 কাপ চা নিয়ে এসে বলল, বাবা তোমার চা। তিনি বিস্মিত হয়ে বললেন, চা চাইনি তো। মিতু বলল, আমি বানিয়েছি, খাও। তিনি চায়ে চুমুক দিলেন। তার খুবই লজ্জা লজ্জা করতে লাগলো, যেন মিতুর এই হঠাৎ মমতা গ্রহণ করার যোগ্যতা তার নেই। তিনি একটা অন্যায় করছেন। চায়ের জন্য মেয়েকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার। কীভাবে বলবেন তিনি ভেবে পেলেন না। বাইরের কাউকে থ্যাংক ইউ বলা যায়, নিজের মেয়েকে কি বলা যায়? চা খুব ভালো হয়েছে এই জাতীয় কথা বলা যায়। কথাগুলি গুছিয়ে বলার আগেই মিতু চলে গেল। কথাগুলি বলা হলো না। জামিলুর রহমান সাহেব বুঝতে পারছেন ছেলে মেয়েদের সঙ্গে তার দূরত্ব কমানোর এখন সময় হয়ে এসেছে। বয়স হয়েছে, ঘুম কমে গেছে। বাড়িতে পা দিলেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি দূর করার জন্য পরিবারের মানুষদের আশেপাশে দরকার। তাছাড়া তিনি তার এক জীবনে কি করলেন না করলেন তাও তাদের জানা দরকার। কোনো একদিন ঘুমের মধ্যে হঠাৎ মারা যাবেন, এরা কেউ জানতেও পারবে না। তার কত টাকা, কোথায় খাটছে, কি কি ব্যবসা আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের সম্ভবত ধারণা তিনি কষ্টে সৃষ্টে কোনো মতে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসার লাভে 3 তলা একটা বাড়ি হয়েছে, তাও পুরোটা শেষ হয়নি। ছাদের রেলিং হয়নি, দালান রং করা হয়নি। ব্যবসায় আয় যা হচ্ছে তা দিয়ে অফিস খরচ চালাতেই তিনি হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে ট্রাক কিনে ঝামেলায় পড়েছেন। লসের উপর লস যাচ্ছে। ফাতেমা একবার বলেছিলেন গাড়ি নাকি খুব সস্তা হয়েছে, সবাই গাড়ি কিনছে, তুমি একটা গাড়ি কিনতে পারো না? 3 লাখ টাকা দিলেই নাকি একটা রিকন্ডিশনড গাড়ি পাওয়া যায়।
তিনি কিছু বলেননি, শুধু অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। ফাতেমা এরপর আর গাড়ি প্রসঙ্গে কোনো কথা বলেননি। কিছুদিন হলো তার গাড়ি কিনতে ইচ্ছে করছে, নিজের জন্যে না, বাড়ির জন্যে। হঠাৎ ঝকঝকে একটা নতুন গাড়ি দেখলে তার ছেলে মেয়েদের মুখের ভাব কী হয় তা তার দেখার ইচ্ছা। এই ইচ্ছা তিনি চাপা দিয়ে রেখেছেন। গাড়ি কেনার অর্থই হচ্ছে গাড়ির সঙ্গে যন্ত্রণা কেনা, ড্রাইভার রাখা, ড্রাইভারের বেতন, সেই বেতনে তার চলবে না। সে তেল চুরি করবে, নতুন চাকা বিক্রি করে পুরনো চাকা লাগিয়ে রাখবে, তার ছিঁড়ে রেখে বলবে গাড়ি নষ্ট, গ্যারেজে নিতে হবে। সেই গ্যারেজের সঙ্গে বন্দোবস্ত করা থাকবে 50-50 শেয়ার। 1000 টাকার কাজ করালে ড্রাইভার পেয়ে যাবে 500। কী দরকার? ঢাকা শহর হচ্ছে রিকশার শহর। এক একটা শহরের সঙ্গে এক এক জিনিস মানায়। ঢাকার সঙ্গে মানায় রিকশা। তিনি নিজে রিকশায় চলাফেরা করেন, তার ভালোই লাগে। গাড়িতে ছোটাছুটির দরকার কি? স্লো অ্যান্ড স্টেডি ইউনিস দি রেস। দৌড় যখন শুরু হয় তখন খরগোশ যেতে না, যেতে কচ্ছপ। তিনি জন্ম থেকেই কচ্ছপ। ইটের ভাটির ব্যাপারে এক দালালের সঙ্গে কথা বলার জন্যে গোপীবাগ গিয়েছিলেন। দালাল শব্দটা শুনলেই মনে হয় আজে বাজে টাইপ মানুষ, যার কাজই লোক ঠকানো। জামিলুর রহমান সাহেব খুব ভালো করে জানেন দালালদের ক্ষমতা কী পরিমাণ হতে পারে। ভালো একজন দালাল ধরা মানে 16 আনা কাজের 8 আনা কমপ্লিট। তিনি যে দালালের কাছে গিয়েছিলেন তার নাম মোখলেস। 50-এর কাছাকাছি বয়স, ধূর্ত চেহারা, দুই চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুরুতে সে কথাবার্তা শুরু করলো তাচ্ছিল্যের ভঙ্গিতে। জামিলুর রহমান সেই তাচ্ছিল্য গায়ে মাখলেন না। ইটের ভাটি দিতে চান? জি। কয়লার না গ্যাসের? গ্যাসের। কয়লা ব্যবহার তো নিষিদ্ধ। কোনো কিছুই নিষিদ্ধ না, বাংলাদেশে সবই সিদ্ধ। কোনটা বেশি সিদ্ধ, কোনটা অল্প সিদ্ধ? ইটের ভাটির ব্যবসা আগে কখনো করেছেন? না। নতুন নামবেন? জি। মোকলেস অনেক সময় নিয়ে বিড়ি ধরালো। কোমরের লুঙ্গির খুঁট থেকে পানের বাটি বের করে জর্দা ভর্তি পান মুখে দিল। চোখ বন্ধ করে পান চিবুতে লাগলো। জামিলুর রহমান সাহেব অপেক্ষা করতে লাগলেন। 1 সপ্তাহের নোটিসে 1.5 কোটি টাকা ক্যাশ বাইর করতে পারবেন? জামিলুর রহমান শীতল গলায় বললেন, পারবো। আমার খোঁজ আপনি কার কাছে পাইছেন? কার কাছে খোঁজ পেয়েছি এটা জানা কি আপনার দরকার? না, দরকার নেই। আপনি 15 দিন পরে আবার আসেন। এই 15 দিনে আমি খোঁজ খবর করব। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মোখলেসও তার সঙ্গে ঘর থেকে বের হলো। জামিলুর রহমানকে রিকশা খুঁজতে দেখে বিস্মিত হয়ে বলল, গাড়ি আনেন নাই? আমার গাড়ি নেই, আমি রিকশায় চলাফেরা করি। মোখলেস বলল, আমার প্রাইভেট বেবি আছে, আপনারে দিয়ে আসুক। দরকার নেই, পেট্রোলের গন্ধ আমার সহ্য হয় না। স্যার, আপনার ঠিকানা দিয়ে যান। 15 দিন পর আমি নিজেই আসব, তখন ঠিকানা দেব। জি আচ্ছা। মোকলেসের কাছ থেকে আসতে গিয়েই অফিসে তার দেরি হলো। তিনি অফিসে পৌঁছলেন 12টার দিকে। অফিসে পৌঁছেই মনে হলো কোনো একটা ঝামেলা হয়েছে। সবার মুখ থমথমে। অফিসের পিয়ন দৌড়ে তার ঘর খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, পিরিচ দিয়ে ঢাকা ঠান্ডা 1 গ্লাস পানি টেবিলে রাখল। অফিসে পা দিয়েই তিনি ঠান্ডা 1 গ্লাস পানি খান। পানির গ্লাস শেষ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জামিলুর রহমান বললেন, শামসু মিয়া, কী ব্যাপার? ক্যাশিয়ার সাহেব আপনারে বলবো। তুমি বললে কোনো অসুবিধা আছে? ঘটনা কি আগে তুমি বলো, তারপর ক্যাশিয়ারের কাছে থেকে শুনবো। আমি কিছু জানি না স্যার। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। ম্যানেজার সাহেব আমারে চিঠি পোস্ট করতে বলেছিলেন। আমি গিয়েছি চিঠি পোস্ট করতে, তখন ঘটনা ঘটেছে। ঘটনা কি? ছোট সাহেব এসেছিল। ছোট সাহেব মানে কে? শোভন। জি। তারপর? আপনি ক্যাশিয়ার সাহেবরে জিগান। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো। শোভন এসে টাকা চাইলো? যে টাকা নিয়ে চলে গেছে? যে কত টাকা? পেটি ক্যাশে যত ছিল সবই নিছে। কত ছিল? মনে হয় 30,000। আইজ একটা পেমেন্ট ডাউনের কথা, চেক ক্যাশ করাইছে? শোভন একা এসেছিল? যে না, টোকন ভাইও ছিল, গাড়িতে বসেছিল, নামে নাই, নামছে খালি শোভন ভাইয়া। শোভন টাকা চেয়েছে আর বিনয়বাবু আয়রন শেফ খুলে টাকা দিয়ে দিয়েছে। উনি দিতে চান নাই, ম্যানেজার সাহেব ওনারে দিতে বলেছেন। ম্যানেজার সাহেব খুব ভয় পাইছেন। ভয় পেয়েছে কেন? শোভন পিস্তল বের করেছিল? জি। আচ্ছা যাও, ক্যাশিয়ার সাহেবরে আসতে বলি। কাউকে আসতে বলতে হবে না, যখন ডাকবো তখন আসবে। স্যার, চা বানায় দিব? না,
দরজা লাগিয়ে দিয়ে যাও। শামসু দরজা লাগিয়ে ভীত মুখে বের হয়ে গেল। জামিলুর রহমান চুপচাপ চেয়ারে বসে রইলেন। তার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে, শরীর ঘামছে। হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে না তো? না, তা না। এরকম তার আগেও কয়েকবার হয়েছে। চুপচাপ বসে থাকলে ঠিক হয়ে যাবে। এখন তার করণীয় কি? পুলিশে খবর দেবে? পুলিশকে বলবেন আমার দুই ছেলে এসে ডাকাতি করেছে, আর্মড রোভারি, সঙ্গে পিস্তল ছিল? না, তা করা যাবে না। জামিলুর রহমান তার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা পারছেন না। না পারলেও চেষ্টা করতে হবে। আজকের কাগজ পড়া হয়নি, কাগজ পড়া যেতে পারে। তিনি বেল টিপলেন। শামসু ঢুকলো। তিনি বললেন, দেখি আজকের কাগজটা দেখি। চা দিব স্যার? দাও, চা দাও। বুকের চিনচিন ব্যথাটা মনে হয় কমে আসছে। ব্যথা পুরোপুরি কমুক, তখন বিনয়ের সঙ্গে কথা বলা যাবে। তিনি সিঙ্গারার গন্ধ পেলেন। 12টা বেজে গেছে। অফিসে সিঙ্গারা চলে এসেছে। কী এমন জিনিস যে প্রতিদিন খেতে হয়? তিনি নিজে আজ একটা খেয়ে দেখবেন নাকি? ফাতেমার মেজাজ আজ খুব চড়ে গেছে। মেজাজ চড়ার মতো তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। মাঝে মাঝে অতি তুচ্ছ ব্যাপারে তার মাথায় রক্ত উঠে যায়। তখন তিনি কি বলেন বা কি করেন নিজেই জানেন না। এখন তার চোখ রক্তবর্ণ, কথা জড়িয়ে যাচ্ছে। তিনি সুপ্রভার দিকে তর্জনী উঁচিয়ে বলেছেন, তোর মাকে বল এখনই বাড়ি থেকে বের হতে, এখনই। অনেক দিন ফকির খাওয়ানো হয়েছে, আর না। হোটেলের ফ্রি খাওয়া, ফ্রি থাকা যথেষ্ট হয়েছে। এখন পথে নামতে বল। গতর খাটিয়ে খেয়ে দেখুক কেমন লাগে। এইখানে থেমে গেলে হতো। তিনি এখানে থামলেন না। পথে নেমে কিভাবে জীবনযাপন করলে খেয়ে পড়ে বাঁচা যায় তা বলতে শুরু করলেন। ইঙ্গিত টঙ্গিতের ধার ধারলেন না। ভয়াবহ কথা বলতে শুরু করলেন। মা মেয়ে ঠোঁটে লিপস্টিক মেখে চন্দ্রিমা উদ্যানে হাঁটবি, কাস্টমার চলে আসবে, কোলে করে নিয়ে যাবে। কোলে কোলে থাকবি, সুখে ভাড়া খাটবি। এইখানে তো কোলে করে কেউ রাখে না, পথে নামলি কোল পাবি। সুপ্রভা ভয় এবং লজ্জায় থারথার করে কাঁপছে। মনে মনে বলছে, আল্লাহ তুমি মামিকে থামাও, তুমি দয়া করে মামিকে থামাও। মামির কথা শুনে সে যতটা ভয় পাচ্ছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে মা এখন কি করবে এই ভেবে। ফাতেমার প্রতিটি শব্দ সুরাইয়ের কানে যাচ্ছে। সুরাইয়া খুব সহজ পাত্র না, চুপচাপ সব হজম করবে এই প্রশ্নই আসে না। সুপ্রভার ধারণা কিছুক্ষণের মধ্যেই তার মা বলবেন, সুপ্রভা ইমনকে বল একটা বেবি ট্যাক্সি ডাকতে, আমরা চলে যাব। সুপ্রভা যদি বলে মা কোথায় যাব, তিনি অবশ্যই বলবেন চন্দ্রিমা উদ্যানে, ভাড়া খাটব। এখন বাজে রাত 10টা, বড় মামা বাসায় নেই। উপায়টা কি হবে? মিতু আপা আছেন। মার চিৎকার কথাবার্তা তিনি সব শুনছেন, কিন্তু কিছুই বলছেন না। সুপ্রভা দেখল মিতু আপা মগভর্তি চা নিয়ে ছাদে উঠে যাচ্ছে। এখন মা যদি সত্যি সত্যি বেবি ট্যাক্সি আনায়, তাহলে কেউ থাকবে না মাকে বুঝিয়ে দুটো কথা বলার। সুপ্রভার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কাঁদছে না, ভয়ে। কাঁদলে বড় মামি আরও রেগে যেতে পারেন। যে ঘটনা থেকে এই অগ্নুৎপাত, সেই ঘটনা খুবই সামান্য। ফাতেমার পায়ে পানি এসে পা ফুলে গেছে। কাজের মেয়েকে বলেছেন 1 গামলা গরম পানি এনে দিতে। গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকবেন। সে পানি আনতে অনেক দেরি করলো, কারণ সে সুরাইয়াকে দোতলায় ভাত দিতে গিয়েছিল। ফাতেমা বললেন, ভাত ঘরে দিয়ে আসতে হবে কেন, নিচে নেমে খেতে পারে না? কাজের মেয়ে বলল, আম্মা আমি ছোট মুখে অত বড় কথা বলি কেমনে? ভাত চায় ভাত দিয়ে আসি, চা চায় চা দিয়ে আসি, ফ্রিজের ঠান্ডা পানি চায় পানি দিয়ে আসি। আমার কাম হয়েছে সিঁড়ি বাবা। আম্মা আমারে ক্ষমা দেন, চাকরি অনেক করছি আর না। ফাতেমার বারুদের বস্তায় আগুন লেগে গেল। প্রথমে গরম পানির গামলা লাথি মেরে উল্টে দিলেন, শুরু করলেন চিৎকার। দুর্ভাগ্যক্রমে সুপ্রভাত তখন তার সামনে। সে সরে পড়তে চেয়েছিল। ফাতেমা কঠিন গলায় বললেন, খবরদার মেয়ে, নড়বি না, খবরদার বললাম। ফাতেমার চিৎকার থামার পর সুপ্রভা খুব সাবধানে দোতলায় উঠল। মার ঘরে উকি দিল। মা রাতের খাওয়া শেষ করেছেন, দেয়ালে হেলান দিয়ে খাটে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে চিৎকার চেঁচামেচি সবই কানে গেছে। তার চোখ মুখ অস্বাভাবিক শান্ত। এই অস্বাভাবিক শান্ত ভাবটা মারাত্মক। আজ খুবই ভয়ঙ্কর কিছু ঘটবে। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা রাতের খাওয়া খেয়েছিস? সুপ্রভা ভয়ে ভয়ে বলল, হুম। ইমন, ইমন খেয়েছে? হুম। আমাকে একটু পান সুপারি এনে দে তো, পান খেতে ইচ্ছে করছে। চুন আলাদা করে আনবি। আচ্ছা।
সুপ্রভা পান আনতে নিচে গেল। মার ব্যাপারটা এখনো কিছু বোঝা যাচ্ছে না, অতি স্বাভাবিক আচরণ করছেন, সেটাই অস্বাভাবিক। সুপ্রভার ভয় লাগছে। মিতু আপাকে ছাদ থেকে ডেকে নিয়ে আসতে ইচ্ছে করছে। মিতু আপা আশেপাশে থাকলেও একটা ভরসা। পিরিচে করে দুটা বানানো পান সুপ্রভা মার জন্য এনেছে। এক পাশে চুন আর এক পাশে মৌরি, দুটা এলাচ। যেন পিরিচের দিকে তাকালেই মার মনটা ভালো হয়। সুপ্রভা, জি মা, ইমন কি করছে? পড়ছে। ওকে একটু ডাকতো, ওর সঙ্গে কথা আছে। আচ্ছা। তোর বড় মামা কি বাসায় আছে? জি না। ভাইজান কখন ফেরেন? 11টার মধ্যে সবসময় ফিরেন। এখন কটা বাজে? 10টা 10। তুই ইমনকে খবর দে। সুপ্রভা ভাইকে ডাকতে গেল। তাকে বলে দিতে হবে যে তার সম্পর্কে মাকে সে একটা মিথ্যা কথা বলেছে। সে বলেছে ভাইয়া ভাত খেয়েছে, আসলে তারা দুজনের কেউই ভাত খায়নি। ইমন পর্দা সরিয়ে মার ঘরে ঢুকলো। শান্ত গলায় বলল, মা ডেকেছ? সুরাইয়া বললেন, চেয়ারটায় বস। ইমন বসল। সুরাইয়া হতভম্ব হয়ে দেখলেন ইমনের বসার ভঙ্গি অবিকল তার বাবার মতো। শুধু যে বসার ভঙ্গি তাই না, তাকানোর ভঙ্গিও সেরকম। ওই তো ভুরু কুঁচকে আছে, কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়েছে। এই বয়সেই কেমন গম্ভীর গম্ভীর ভাব। গলার স্বরটাও কি তার বাবার মতো? কখনো সেভাবে লক্ষ্য করা হয়নি। একদিন ইমনকে বলতে হবে টেলিফোনে তার সঙ্গে কথা বলতে। টেলিফোনের কথা শুনে বলতে পারবেন ইমনের গলার স্বর তার বাবার মতো কিনা। ইমন, জি। তোর মামি যে সব কথাবার্তা বলছিল, শুনছিলি? হুম। ভুরু কুচকে আছিস কেন? ভুরু সোজা করে কথা বল। তোর মামির কথা শুনেছিস? শুনেছি। এরপরেও কি আমাদের এ বাড়িতে থাকা উচিত? হ্যাঁ, উচিত। সুরাইয়া বিস্মিত হয়ে বললেন, উচিত কেন? উচিত কারণ আমাদের যাবার কোনো জায়গা নেই। সুরাইয়া তীক্ষ্ণ গলায় বললেন, যাবার জায়গা থাকতেই হবে। রাস্তায় থাকবো। রাস্তায় মানুষ বাস করে না। পাগলের মতো কথা বললে তো মা হবে না। পাগলের মতো কথা? কোন কথাটা পাগলের মতো বললাম? বেশিরভাগ কথাই তুমি পাগলের মতো বলো। তোর ধারণা আমি পাগল? এমন কিছু বলল না, চুপ করে রইল। সুরাইয়া চোখ মুখ লাল করে বললেন, খবরদার চুপ করে থাকবি না। তোর ধারণা আমি পাগল? বল, আমি পাগল? কিছুটা পাগলামি তোমার মধ্যে আছে। এত বড় কথা তুই বলতে পারলি? পাগল যদি হয়েই থাকি, কেন পাগল হয়েছি তুই জানিস না? কথার জবাব দে। চুপ করে থাকবি না। কথার জবাব দেবার কিছু নেই। কথার জবাব দেয়া মানে কথার পিঠে কথা বলা। আমি একটা কথা বলবো, তুমি তার উত্তরে 5টা কথা বলবে। আবার আমি বলবো, লাভ কি? লাভ কি মানে? তুই কি সবসময় লাভ লোকসান দেখে বলিস? তুই কি লাভ লোকসানের দোকান খুলেছিস? একজন আমাকে আর আমার মেয়েকে পেশা বলবে, তারপরেও তোর বাড়িতে আমি থাকবো? কোন যুক্তিতে থাকবো? যুক্তি একটাই, আমাদের যাবার জায়গা নেই। তাছাড়া মামি রেগে গিয়ে কি বলেছেন সেটা বড় কথা না। রেগে গেলে আমরা সবাই কুৎসিত সব কথা বলি। মামি যেমন বলেন তুমিও বলো। আমি বলি? কখন বলেছি? কি বলেছি? কখন বলেছ? কি বলেছ? সেসব তো মা আমি লিখে রাখিনি। তবে অনেকবারই অনেক কুৎসিত কথা বলেছ। যখন বলেছ তখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে। ইচ্ছে করেছে যখন, তখন মরে গেলেই পারতিস। ছাদে উঠে ছাদ থেকে ঝাঁপ দিলেই পারতি। সেটা দিতে সাহস হয় না? মিনি বিড়াল হয়ে থাকতে ভালো লাগে? তুমি কুৎসিত কথা বলা শুরু করেছ মা। কথায় কথায় মা ডাকবি না। তোর মতো ছেলের মুখ থেকে মা ডাক শুনতে চাই না। তোর জ্ঞান বেশি হয়ে গেছে। তুই মহাজ্ঞানী হয়ে যাচ্ছিস। মহাজ্ঞানী পুত্রের আমার দরকার নেই। শোন মহাজ্ঞানী, আমি এই বাড়িতে থাকবো না। কোথায় যাবে? কোথায় যাব সেটাও জানার দরকার নেই। সুপ্রভাকে নিয়ে আমি এখন এই মুহূর্তে বিদেয় হব। তোর মামি যদি আমার পায়ে এসেও পড়ে থাকে, তারপরেও থাকবো না। ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তুই এখন আমার সামনে থেকে যা। দয়া করে একটা বেবি ট্যাক্সি এনে দে। আচ্ছা। ইমন মার ঘর থেকে বের হলো। সুরায় কাঁদতে শুরু করলেন। তিনি শব্দ করে কাঁদছেন। তার হাত পা কাঁপছে। দরজার আড়াল থেকে সুপ্রভা দেখছে, কিন্তু মাকে শান্ত করার জন্য এগিয়ে আসছেন। তার শুধু মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সুরায় তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা, সুপ্রভা। সুপ্রভা জবাব দিল না। সুরায় বিছানা থেকে নামলেন, চটি পায়ে দিলেন, গায়ে একটা চাদর দিলেন। আর তখনই ইমন ঘরে ঢুকে বলল, মা, তোমার বেবি ট্যাক্সি এনেছি। তুমি যদি যেতে চাও যাও, আর যদি যেতে না চাও আমি বেবি ট্যাক্সি বিদায় করে দেব। মা, একটা কথা, তুমি কিন্তু একা যাবে, তোমার সঙ্গে সুপ্রভা যাবে না। সুরায় অবাক হয়ে দেখলেন ইমন কঠিন গলায় কথা বলছে। ওই তো সেদিন এতটুক বাচ্চা ছিল,
বিছানা ভিজিয়ে সেই ভেজা বিছানায় শুয়ে থাকত। একটু কাঁদত না, ঠান্ডা লেগে জ্বর বাঁধাত। একবার একটা উড়ন্ত মাছি হাত বাড়িয়ে খপ করে ধরে মুখে পুরে দিল। কিছুতেই আর মুখ খুলে না। অনেক সাধ্য সাধনা করেও মুখ খোলানো হলো। কি কাণ্ড! মুখ খুলতেই মাছি উড়ে বাইরে চলে গেল। আর মাছির শোকে ইমনের সে কি কান্না! সুরাইয়া একাই বেবি ট্যাক্সিতে উঠলেন। সুপ্রভা কাঁদো কাঁদো গলায় বলল, মা, একটা কথা শুনবে? সুরাইয়া তীব্র গলায় বললেন, খবরদার, কোনো কথা না, খবরদার। তিনি বেবি ট্যাক্সিওয়ালাকে বেবি ট্যাক্সি চালাতে বললেন। বেবি ট্যাক্সিওয়ালা বলল, কই যাইবেন? তাই তো, তিনি কোথায় যাবেন? অনেক চেষ্টা করেও তিনি কোনো ঠিকানা মনে করতে পারলেন না। এমন কেউ কি আছে যার কাছে আজ রাতটা কাটানো যায়? থাকার তো কথা। তার দূরসম্পর্কের এক খালা, মিলি খালা, থাকেন যাত্রাবাড়িতে। মিলি খালার সঙ্গে একসময় ভালো যোগাযোগ ছিল। যাত্রাবাড়িতে তার বাসায় সুরাইয়া কয়েকবার গিয়েছে, কিন্তু এখন খুঁজে ঠিকানা বের করতে পারবে না। কলেজ জীবনের কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তারা এখন কে কোথায় আছে কিছু জানেন না। আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে গেলে কেমন হয়? বাড়িওয়ালার স্ত্রীকে যদি বলেন, আজ রাতটা আমি আপনার বাড়িতে থাকবো, তিনি নিশ্চয়ই তাকে বের করে দেবেন না। আগের বাড়ির ঠিকানা তিনি জানেন। বেবি ট্যাক্সিওয়ালা আবারও বলল, কই যাইবেন? তিনি বললেন, মালিবাগ। 30 টাকা ভাড়া পড়ব। 30 টাকাই দেব। তার সঙ্গে টাকা আছে, খুব বেশি না, তবে আছে। 700 টাকার মতো আছে। কিছু ভাঙতিও থাকার কথা। আগের বাড়িওয়ালার বাড়িতে না গিয়ে কোনো একটা হোটেলে কি ওঠা যায় না? মাঝারি মানের কোনো হোটেল। খুবই কি অস্বাভাবিক হবে? একা মেয়ে দেখে হোটেলওয়ালা কি তাকে ঘর দেবে না? আচ্ছা, বেবি ট্যাক্সিওয়ালাকে যদি বলেন, ভাই শুনুন, আজকের রাতটা আমি আপনার ফ্যামিলির সঙ্গে কাটিয়ে দিতে চাই, সকালবেলা আমি জায়গা খুঁজে নেব, তখন কি হবে? খুবই আশ্চর্যের ব্যাপার, দীর্ঘদিন তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি খুঁজে পেলেন না। গলিতে ঢোকার মুখে মদিনা কাবাব হাউস বলে একটা দোকান ছিল, সেটা নেই। গলিটা অন্যরকম লাগছে। বেবি ট্যাক্সিওয়ালা বলল, খালাম্মা, বাড়ির নম্বর কত? তিনি বাড়ির নম্বর বলতে পারলেন না। বাড়িওয়ালার নামও মনে নেই। আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে, বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে। শ্রাবণ মাসের শুরু, রোজই বৃষ্টি হবার কথা। কয়েকদিন খরা গেল, আজ মনে হয় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে আগে কোনো একটা আশ্রয়ে চলে যাওয়া উচিত। সেই আশ্রয়টা কি? বেবি ট্যাক্সিওয়ালা বিরক্ত মুখে বলল, খালা, মার কত ঘুরমু। সুরাইয়া বললেন, কমলাপুর রেল স্টেশনে চল। ওই দিকে বেবি যাইব না। পথের মাঝখানে আমি কোথায় নামব? বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুরাইয়ার মনে হলো তার জ্বর আসছে। জ্বর না এলে অল্প হাওয়াতেই এমন কেঁপে কেঁপে উঠতেন না। খালাম্মা, আমি কমলাপুর যাবো না, ভাড়া মিটাইয়ে দেন। সুরাইয়ার মনে হলো তিনি বিপদে পড়েছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিপদে পড়লেও তিনি অস্থির বোধ করছেন না, বরং ভালো লাগছে। খুব খারাপ সময়ের পরপরই খুব ভালো সময় আসে, এটা জগতের নিয়ম। বেবি ট্যাক্সিওয়ালা রাস্তার মাঝখানে তাকে নামিয়ে দেবে। তিনি বৃষ্টিতে ভিজতে থাকবেন, পথে পানি জমে যাবে, পানি ভেঙে তিনি এগোতে থাকবেন। কোনো খোলা ম্যানহোলে হোঁচট খেয়ে তিনি নোংরা পানিতে পড়ে যাবেন, তার হাত থেকে ছিটকে হ্যান্ডব্যাগটা পড়ে যাবে। তিনি আর সেই ব্যাগ খুঁজে পাবেন না। নোংরা কাদা পানিতে তার শরীর মাখামাখি হয়ে যাবে। তখন দেখবেন গুন্ডা টাইপের কিছু মানুষ দূর থেকে তাকে দেখছে। তাদের মধ্যে একজন পানিতে ছপ ছপ শব্দ তুলে এগিয়ে আসছে। এর চেয়ে খারাপ অবস্থা তো কিছু হতে পারে না। এরকম খারাপ অবস্থার পরই ভালো অবস্থা আসে। সেই ভালো অবস্থাটা কি? বৃষ্টি জোরে সোরে নেমেছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকে নামিয়ে দেয়নি, বরং বেবি ট্যাক্সি চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কমলাপুর রেল স্টেশনের দিকেই নিয়ে যাচ্ছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, নিয়ে যাক, যেখানে খুশি নিয়ে যাক। বেবি ট্যাক্সি থেকে বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। শীতভাবটা যদিও আরও প্রবল হয়েছে। আচ্ছা, আজ রাতে তার জীবনের বিস্ময়কর কোনো ঘটনা ঘটবে না তো? কমলাপুর রেল স্টেশনে নেমেই যদি দেখেন ইমনের বাবা ট্রেন থেকে নেমেছে, রিক্সা খুঁজছে, ঝড় বৃষ্টির রাত বলে রিক্সা পাচ্ছে না, তা তাদের বেবি ট্যাক্সি থামতে দেখি মানুষটা এগিয়ে এলো, তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেবি ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলছে, ভাড়া যাবে। কোথায় যাবেন? মালিবাগ যাব। মালিবাগের কোনখানে? রোল ক্রসিং পার হয়ে গলিতে ঢুকতে হবে। গলির মোড়ে একটা কাবাবের দোকান আছে, মদিনা কাবাব হাউস নাম। কাবাব হাউস পার হয়ে অল্প একটু গেলেই হবে।
তখন পেছনের সিট থেকে সুরাইয়া বলবে, তোমার কি বাড়ির নাম্বার মনে আছে? বাড়ির নাম্বার কিংবা বাড়িওয়ালার নাম মনে না থাকলে বাড়ি খুঁজে পাবে না। তখন মানুষটা দারুণ অবাক হয়ে বলবে, আরে সুরাইয়া, তুমি তুমি কোত্থেকে? সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বলবেন, জানি না কোত্থেকে। মানুষটা বলবে, তুমি এরকম কেঁপে কেঁপে উঠছো কেন? জ্বর নাকি? বলি হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে আটকে উঠে বলবে, তোমার তো গায়ে অনেক জ্বর, শাড়িও ভিজিয়ে ফেলেছ। সুরাইয়া বলবে, এই শাড়িটা দেখে তুমি কি কিছু বলতে পারবে? কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে? কিছু মনে পড়ছে না তো। মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করি। তারিখটা হচ্ছে 15ই আগস্ট, তোমার জন্মদিন। কিছুই মনে পড়ছে না। আরও একটু চিন্তা করো। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা উপহার দিলাম। তুমি প্যাকেট খুলে দেখলে এই শাড়িটা। তুমি বিস্মিত হয়ে বললে, এটা আমার উপহার? শাড়ি? আমি বললাম, হুম। তুমি অবাক হয়ে তাকালে। তখন আমি বললাম, শাড়িটা তোমাকে দিলে দিলেও পরবো আমি, এবং এই শাড়ি পরে সুন্দর হয়ে তোমার সামনে উপস্থিত হব। কাজেই উপহারটা তোমার জন্যই হলো, তাই না? তুমি চেয়ে বললে, হ্যাঁ, অবশ্যই আমার জন্যে। এই শাড়ি আমি বৎসরে শুধু একবারই পরি, তোমার জন্মদিনে, 15ই আগস্ট। আজ 15ই আগস্ট। মজার ব্যাপার কি জানো? আজ যে তোমার জন্মদিন, তোমার ছেলেমেয়েরা তা জানে না। আজকের মতো দিনে তাদের কারণে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। এসে অবশ্যই ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। সুপ্রভা কাঁদছে, ইমন গম্ভীর মুখে বসে আছে, বোনকে সান্ত্বনা দিয়ে কোনো কথা বলছে না। কিছুক্ষণ আগে মিতু এসেছিল, সে কিছুক্ষণ বসে উঠে চলে গেছে। সুপ্রভা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা এখন কোথায়? ইমন বলল, আমি কি করে বলবো কোথায়? তোমার দুশ্চিন্তা হচ্ছে না? হচ্ছে। খুঁজতে যাবে না? কোথায় খুঁজব? সুপ্রভাত চোখ মুছছে। ইমন বোনের দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ কঠিন। তাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। ভাইয়া, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে ঝড় বৃষ্টি তো হবেই। তোমার একটু দুশ্চিন্তা লাগছে না? সুপ্রভা, শোন, মায়ের পাগলামি যত দিন যাচ্ছে তত বাড়ছে। কেউ মাকে কিছু বলছে না। মাকে বলা উচিত না? সেই বলাটাই বলেছি। মা আজ একটা ধাক্কার মতো খাবে। এতে তার লাভ হবে, ক্ষতিও তো হতে পারে। হ্যাঁ, ক্ষতিও হতে পারে। এই রিস্ক আমাদের নিতেই হবে। মা বাস করছে কল্পনার জগতে। মার জগতের সঙ্গে বাস্তবের জগতের কোনো মিল নেই। বাস্তব পৃথিবীটা কেমন তার দেখা উচিত। তুমি টিচারদের মতো কথা বলবে না তো ভাইয়া। আমার ভালো লাগছে না। তুমি এরকম শান্ত ভঙ্গিতে কীভাবে বসে আছো, আমি সেটাই বুঝতে পারছি না। তুমি সত্যি মাকে খুঁজতে যাবে না? না, আমি বড় মামাকে নিয়ে মার খোঁজে যাব। বড় মামা সকালবেলা চিটাগাং গিয়েছে, আজ রাতে ফিরবে না। ও, সুপ্রভা শোন, তুই আমার সামনে বসে কাঁদবি না, দেখতে খারাপ লাগছে। সুপ্রভা উঠে চলে গেল। যে ভঙ্গিতে গেল তাতে মনে হলো এখনই সে একাই বাড়ি থেকে বের হয়ে যাবে। সে গেল দোতলার বারান্দায়, রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। তার চোখ মুখে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিতে এবং চোখের জলে একাকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু উঠে গিয়ে রিসিভার হাতে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে টেলিফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন। মিতু রিসিভার হাতে নিয়েই বলল, কে, নবনী? ওপাশে কিছুক্ষণের জন্য নীরবতা। তারপরই নবনীর বিস্মিত গলা, আপনি মিতু আপা, তাই না? কি করে বুঝলেন আমি টেলিফোন করেছি? আমার ইএসপি পাওয়ার আছে। আমি আগে এভাগে অনেক কিছু বুঝতে পারি। যান, আপনি ঠাট্টা করছেন। মোটেই ঠাট্টা করছি না, মাঝে মাঝে আমি পারি। প্রমাণ দেব? দিন তো। এই মুহূর্তে তুমি একটা সাদা ড্রেস পরে আছো, শাড়ি পরেছ? না, সালোয়ার কামিজ পরেছ? তা বলতে পারছি না, তবে পোশাকের রং সাদা হয়েছে। হয়নি? ও আচ্ছা, আমি সবসময় বলতে পারি না, মাঝে মাঝে পারি। বলুন তো, আমি কানে কী রঙের পাথরের দুল পরেছি? বলতে পারছি না। সবুজ পাথরের দুল। পান্নার ইমিটেশন। আমার বড় চাচা অস্ট্রেলিয়ায় থাকেন, ইমিগ্রান্ট। উনি দেশে বেড়াতে এসেছেন। কারোর জন্য কিছু আনেননি, শুধু আমার জন্য সবুজ পাথরের দুল এনেছেন। প্রথমে আমি ভেবেছিলাম রিয়েল, পরে জানলাম ইমিটেশন। তোমার একটু মন খারাপ হল? জি, তবে মন খারাপ ভাব বেশিক্ষণ থাকেনি। দুল জোড়া যে কি সুন্দর, দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। আচ্ছা, একদিন দেখব। আপা শুনুন, আপনি কি করে বললেন যে আমি সাদা কাপড় পরে আছি?
আমি তো বলতে পারিনি। না পেরেছেন। আমি আসলে মিথ্যা করে বলেছি পারেননি। আমি সাদা সালোয়ার কামিজ পরেছি। এই সেটটা আমার মা আমাকে কিনে দিয়েছেন। গতবার আমরা দিল্লি গেলাম। দিল্লি থেকে কেন? দিল্লিতে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, পালিকা বাজার। মা পছন্দ করে কিনেছেন। আমার দুচক্ষের বিষ। সাদা রং হচ্ছে বিধবার রং, তাই না আপা? আমার ফেভারিট কালার কি জানেন? আমার ফেভারিট কালার হচ্ছে রেড। আমি একটা বইয়ে পড়েছি, লাল রং যাদের প্রিয় তারা মানুষ হিসেবে খুব ভালো হয়। আপা শুনুন, আমার এখন টেলিফোন রেখে দিতে হবে। আপনি কি আমার জন্যে ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ পারবো। ইমনকে কিছু বলতে হবে? জি। আগামী পরশু ওনার আমাকে পড়াতে আসার কথা। ওই দিন আমার ছোট খালার ছেলের বার্থডে। আমাকে বার্থডেতে যেতে হবে। ইমনকে বলবো সে যেন তোমাকে পড়াতে না যায়। না না, আমি পড়া মিস দিতে চাই না। এমনিতেই আমি খুব খারাপ ছাত্রী। আপনি শুধু বলবেন উনি যেন একটু দেরি করে আসেন। একটু দেরি মানে কতক্ষণ দেরি? 1 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা। আপা আসলে আমি জন্মদিনে যেতেই চাচ্ছিলাম না। কিন্তু আমার ওই কাজিন আমাকে খুব পছন্দ করে। খুব পছন্দ করে শুনে আপনি আবার অন্য কিছু ভেবে বসবেন না। ওর বয়স হলো 7 বছর। ও আচ্ছা, তাহলে আপা আমি এখন রাখি। আপনার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে, মনে হয় কত দিনের যে চেনা। আচ্ছা আপা, আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে। আমাদের এদিকেও হচ্ছে। বর্ষাকাল আমার কাছে জঘন্য লাগে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তবে সবচেয়ে জঘন্য লাগে শীতকাল। শীতকালে চামড়া ফেটে যায় এই জন্য। আমার আবার খুব ড্রাই স্কিন। আপা আপনার স্কিন কী রকম, অয়েলি না ড্রাই? ঠিক জানি না, আমার মনে হয় মাঝারি ধরনের। আপনার গায়ের রং তাহলে শ্যামলা। শ্যামলা মেয়েদের স্কিন হয় নর্মাল। আর যারা খুব ফর্সা তাদের স্কিন হয় খুব ড্রাই হবে, নয়তো খুব অয়েলি হবে। এই জন্যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় শ্যামলা হয়ে কেন জন্মালাম না। লোকে আমাকে কালো বলতো। লোকের বলায় কি যায় আসে, তাই না আপা? হ্যাঁ তাই। আচ্ছা এখন রাখি, খোদা হাফেজ। সরি সরি, আল্লাহ হাফেজ। আমার এক হুজুর আছেন, উনি আমাকে বলেছেন কখনো যেন খোদা হাফেজ না বলি, সবসময় যেন আল্লাহ হাফেজ বলি। দুটা তো একই না? এক না, কি যেন একটা ডিফারেন্স আছে। আচ্ছা আমি হুজুরকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। টেলিফোন রেখে মিতু ঢুকলো ইমনের ঘরে। সহজ স্বাভাবিক গলায় বলল, ইমন তুই উঠে কাপড় পর তো, এক জায়গায় যাব। কোথায়? কমলাপুর রেল স্টেশন। আমার সিক্স সেন্স বলছে ফুপু কমলাপুর রেল স্টেশনে বসে আছে। ইমন বিরক্ত গলায় বলল, তুই তোর সিক্স সেন্সের ফাজলামি আমার সঙ্গে করবি না। তোর ধারণা হয়েছে মা কমলাপুর রেল স্টেশনে, তুই সেই ধারণার কথা বলবি? রেগে যাচ্ছিস কেন? রাখছি না। অবশ্যই রাখছিস। যত রাখছিস ততই কুঁজো হচ্ছিস। ঘাড় সোজা করে বসতে পারিস না? হ্যাঞ্চো ব্যাগ কপ ঢাকা। বেবি ট্যাক্সিতে উঠে মিতু হাসি হাসি মুখে বলল, আচ্ছা শোন, তোকে একটা জটিল প্রশ্ন জিজ্ঞেস করি। তুই তো আবার ঠান্ডা মাথার ছেলে, ভেবে চিনতে জবাব দে। মনে কর একটা ছেলে এবং একটা মেয়ে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। তাদের মাঝে তুই তুই সম্পর্ক। বড় হয়ে তারা বিয়ে করলো। বিয়ের পরে যদি মেয়েটা স্বামীকে তুই তুই করে বলে, তাহলে স্বামী বেচার কি রাগ করবে? ইমন জবাব দিচ্ছে না, বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতু হালকা গলায় বলল, তোকে আরও কিছু হিঁস দিয়ে দিই। ধরে নে ছেলে এবং মেয়ে, ফার্স্ট কাজিন। একই রকম রাগী চোখে তাকিয়ে আছিস কেন? ঠাট্টা করছি। আমি ঠাট্টাও করতে পারবো না? ইমন বলল, এ ধরনের ঠাট্টা আমার পছন্দ না। মিতু হাই তুলতে তুলতে বলল, ঠাট্টা পছন্দ না? তাহলে ঠাট্টা না, সত্যি কথাই বলছি। এখন বল, বিয়ের পর তোকে যদি আমি তুই তুই করে বলি, তুই কি রাগ করবি? আচ্ছা বাবা যাক, জবাব দিতে হবে না। বিয়ের পর তুমি করেই বলবো। বিয়ের পর কেন? এখন থেকেই বলবো। ইমন তাকিয়ে আছে, কী বলবে ভেবে পাচ্ছে না। মিতু বলল, এই তুমি তো ভিজে যাচ্ছ, আরেকটু সরে এসে বসো। বলেই মিতু হাসতে শুরু করলো। তার হাসি আর থামেই না। ইমন খুব চেষ্টা করছে মিতুর উপর রাগ করতে পারছে না। বরং অন্যরকম মায়া সে অভিভূত হয়ে পড়ছে। তার কাছে মনে হচ্ছে সে তার একটা জীবন এই বিচিত্র মেয়েটির মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সুরায়া তার পুত্র এবং কন্যাকে ডেকে পাঠিয়েছেন। দুজনকে একসঙ্গে তিনি সচরাচর ডাকেন না। যখন ডাকেন তখন বুঝতে হবে গুরুতর কিছু বলবেন। গুরুতর ধরনের কথা বলার মতো নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে তিনি শান্ত ভঙ্গিতেই ফিরেছেন। রাতে ভাত খেয়েছেন। ফাতেমা এসে তার কথাবার্তার জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা প্রার্থনা আন্তরিকই ছিল।
ফাতেমা বলেছেন, সুরাইয়া দেখো, আমি বোকা একটা মেয়ে, বোকার কথা ধরতে নেই। তোমার যেমন স্বামীর সন্ধান নেই, আমার তেমন ছেলেমেয়ের সন্ধান নেই। ছেলে দুটো কোথায় আছে জানি না, তারা কি খায়, কোথায় ঘুমায়, কিছুই জানি না। আমার মেয়ে মিতু আমার সঙ্গে কথা বলে না। বোকা মা, তার সঙ্গে আবার কি কথা? তোমার ভাই 7 দিনে 10 দিনে একটা কথা বলে। আমি কোনো গল্প করতে শুরু করলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এখন সুরাইয়া, তুমি যদি আমার কথা ধরো আমি কি করব? বলেই ফাতেমা কাঁদতে শুরু করলেন। কোনো মেকি কান্না না, হাউমাউ করে কান্না। সুরাইয়া বললেন, তিনি কিছুই মনে করেননি। ভাবির উপর তার কোনো রাগ নেই। রাগ থাকলে তিনি ফিরে আসতেন না। তিনি ছেলেমেয়েদের উপর রাগ করে চলে গিয়েছিলেন। কাজেই বাড়ির পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক বলে চলে। এই স্বাভাবিক পরিস্থিতিতে পুত্রকন্যাকে ডেকে পাঠানোর অর্থ সুপ্রভা এবং ইমন কেউই বুঝতে পারছে না। দুজনই একসঙ্গে ঘরে ঢুকলো। সুপ্রভার চোখে ভয়, ইমনকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। সুরাইয়া চুল আঁচড়াচ্ছিলেন। একসময় তার মাথা ভর্তি চুল ছিল, এখন চুল খুবই পাতলা হয়ে গেছে। চিরুনি ধরতেই ভয় লাগে। মাথায় চিরুনি ছোঁয়ালেই গাদা গাদা চুল উঠে আসে। তিনি সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। ইমন খাটে এসে বসলো। সুপ্রভাত দরজা ধরে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। কেমন আছো তোমরা? ইমন বলল, ভালো। সুপ্রভা মনে মনে বলল, আসল কথা বলে ফেলো মা, টেনশন লাগছে। বেশিক্ষণ এরকম টেনশনে থাকলে আমারও তোমার মতো চুল পেকে যাবে। সুরেশ সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমাকে না বসতে বললাম, তুমি দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? সুপ্রভা ভাইয়ের পাশে বসলো এবং মনে মনে বলল, তোমার ভয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছি মা, যাতে বিপদ দেখলেই দৌড়ে পালাতে পারি। সুরাই বললেন, তোমাদের 2 ভাই বোনকে ডেকেছি একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। তোমরা সত্যি জবাব দেবে। তোমাদের কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? গাদাখানিক কথা বলার দরকার নেই, হ্যাঁ কিংবা না। ইমন বলল, না, আমাকে ভয় পেয়ে কিছু বলার দরকার নেই। তোমাদের কি ধারণা সেটা খোলাখুলি বল। সুপ্রভা মনে মনে বলল, খোলাখুলি বললে তুমি আমাকে মোরব্বা বানিয়ে ফেলবে। সত্যি কথা তোমাকে বলা সম্ভব না। সুরায় বললেন, কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি না? সুপ্রভা, তুমি বলো, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? সুপ্রভা বলল, হ্যাঁ মা, করো। তবে খারাপ ব্যবহারটা এখন গা সহা হয়ে গেছে। খারাপ ব্যবহার তুমি যখন করো তখন মনে হয় সব ঠিক আছে, যখন ভালো ব্যবহার করো তখন মনে হয় কোনো একটা গণ্ডগোল হয়েছে। এই যে এখন সুন্দর করে কথা বলছো, এখন খুব ভয় লাগছে। ভয়ে আমার পানির পিপাসা পেয়ে গেছে। সুপ্রভাকে বিস্মিত করে সুরাইয়া হেসে ফেললেন, শব্দ করে হাসলেন। সুপ্রভা এবং ইমন অবাক হয়ে মার খিলখিল হাসি শুনল। সুরাইয়া ছেলের দিকে ফিরে হাসি মুখে বললেন, তোর বোনটা তো ভালো রসিক হয়েছে, মজা করে কথা বলা শিখেছে। বিয়ের আগে আমিও খুব রসিক ছিলাম। ক্লাসে আমি যা বলতাম তাই শুনে আমার বন্ধুরা হেসে গড়াগড়ি খেত। বিয়ের পর সব মেয়ে কিছুটা বদলায়, আমিও বদলালাম। তোদের বাবা তো খুব গম্ভীর ধরনের মানুষ ছিলেন, তার সঙ্গে থেকে তার স্বভাবের খানিকটা আমার মধ্যে ঢুকে গেল, আমিও গম্ভীর ধরনের হয়ে গেলাম। সুপ্রভা বলল, বাবা কি ইমন ভাইয়ার মতো ছিল? সুরায় বলল, না, ইমন বেশি গম্ভীর। মা ঠিক বলেছ। ইমন ভাইয়াকে মজার কিছু বলো, দেখবে সে হাসার বদলে ভুরু কুচকে ফেলছে। ভুরু কুচকানোর অভ্যাস তোদের বাবারও ছিল, তবে মজার কথা বললে সে খুব হাসতো। একবার রাতে ভাত খেতে বসে তোদের বাবাকে কি যেন বলেছি, সে এমন হাসতে শুরু করলো যে শেষে শ্বাসনালীতে ভাত ঢুকে গেল, প্রায় মারা যাবার জোগাড়। সুপ্রভা বলল, কি সর্বনাশ, তুমি বাবাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিলে? বলেছিলে কি? কি বলেছিলাম মনে নেই, মনে করার চেষ্টা করো তোমা, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাবার সঙ্গে সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি জিনিসই তো তোমার মনে থাকে, এটাও নিশ্চয়ই মনে আছে। সুরে হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মার এই পরিবর্তন পুত্র এবং কন্যা কারোই চোখে এড়ালো না। সুপ্রভা চুপ করে গেল। 3 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, নৌযানগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হচ্ছে। ইমন বলল, মা, তুমি আমাদের কি জন্যে ডেকেছ? গল্প করার জন্য ডেকেছি। গল্প করার জন্য ডাকলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সুরা এতক্ষণ ছেলেমেয়েদের তুই তুই করে বলছিলেন, এখন তুমিতে চলে গেলেন, অর্থাৎ অবস্থা সুবিধার না। সুরায় বললেন, তোমরা থাকো তোমাদের মতো, আমি থাকি আমার মতো। মাঝে মাঝে গল্প করার ইচ্ছা তো হতে পারে, নাকি পারে না? নাকি ইচ্ছে হওয়াটা অপরাধ? ইমন বিব্রত গলায় বলল, অপরাধ হবে কেন? তুমি বুড়োকুচকে এমন মূর্তির মতো বসে আছো দেখে মনে হচ্ছে আমার কথাবার্তা তোমার অসহ্য লাগছে।
তোমার যদি এমন মনে হয় থাকে তাহলে খুব ভুল মনে হয়েছে। অনেক দিন পর তোমার কথা শুনে ভালো লাগছিল। এখন আর ভালো লাগছে না? হঠাৎ কেন রেগে যাচ্ছ মা? হঠাৎ রাগ উঠছে বলেই রাখছি। ইমন বলল, মা, তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি যাই। আমার ক্লাসের একটা ছেলে এসেছে, ও একা বসে আছে। থাকুক একা বসে, আমার কথা শেষ হয়নি। আমি তোমাদের ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। জরুরি কথাটা হচ্ছে আমি এই বাড়িতে থাকবো না। ইমন বলল, কোথায় যাবেন? কোথায় যাবে? আলাদা বাসা ভাড়া করে তোমাদের নিয়ে থাকবো। ইমন মায়ের দিকে তাকাল, কিছু বলল না। সুরাইয়া বললেন, ইত্তেফাক পত্রিকা অনেক